আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে সুস্থ ও ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি গত ক্লাসে অর্থাৎ গত পর্বে তোমাদের অধ্যায় 11 পাঠ 1-2 আলোচনা করেছিলাম। সেখানে আলোচনার বিষয় ছিল কি, ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা, বাংলাদেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে কারা বসবাস করে সেগুলো আলোচনা করেছিলাম, যেমন গারো এবং খাসি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এবং তোমাদের কিছু পড়া দেওয়া ছিল যে গারো সম্প্রদায়ের ভাষা, উৎসব, খাদ্যাভ্যাস, সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করো। এবং আরেকটি প্রশ্ন ছিল যে ত্রিপুরাদের ভাষার নাম কি, অথবা প্রশ্নটি ছিল যে মনখেমে কাদের ভাষার নাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো ভালো করে শিখতে পেরেছ এবং বুঝতে পেরেছ। আজকে তোমাদের অধ্যায় 11 অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে অধ্যায় 11 পাঠ 3-4 পর্ব 2 নিয়ে আলোচনা করব। সেই পাঠে আমরা আলোচনা করব কোন কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে। এক হচ্ছে কি, ম্রো সম্প্রদায়, এবং 2 হচ্ছে ত্রিপুরা সম্প্রদায়। তাহলে তোমরা যেহেতু আগের যে পাঠ অনুসরণ করেছ, আশা করি সেখান থেকে অনেক কিছু জানতে পেরেছ এবং বুঝতে পেরেছ। তো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে যারা কি সংখ্যাগরিষ্ঠ ক্ষুদ্র পরিসরে বসবাস করে, এদের কিছু কালচার থাকে, সংস্কৃতি থাকে, ভাষা থাকে, খাদ্যাভ্যাস থাকে, এদের ধর্ম থাকে, নিজস্ব কি থাকে, নিজস্ব বৈশিষ্ট্য থাকে। এদের মধ্যে ম্রো একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমি আজকে ম্রো বিষয় নিয়ে আলোচনা করছি। এই মুহূর্তে তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটি অনুসরণ করো, আশা করি উপকৃত হবে। তাহলে শুরুতে আসা যাক ম্রো প্রসঙ্গে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, অধ্যায় 11 পাঠ 3-4 পর্ব 2 বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ে আলোচনা করছে। ম্রো ম্রো মানে এখানে ম্রো সম্প্রদায় মিয়ানমার সীমান্তের কাছে। মিয়ানমার সীমান্ত কি, বাংলাদেশের শেষ সীমানার দিকে কি রয়েছে, মিয়ানমার। এখানে মিয়ানমার সীমান্তের কাছে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় বাস করে। তাহলে আমরা জানলাম কি, ম্রো সম্প্রদায় বাংলাদেশের কোন সীমান্তে বাস করে, মিয়ানমার সীমান্তে বান্দরবান জেলা। ঠিক আছে, বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় এরা বসবাস করে। তাহলে ম্রো সম্প্রদায় বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় বসবাস করে। এখন আসো, এদের আমরা কি কি জানবো, ভাষা, ধর্ম, সমাজ ব্যবস্থা, বাড়ি, খাদ্য, পোশাক, উৎসব, এই ইত্যাদি বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। শুরুতে আসো, ম্রো সম্প্রদায়ের কি ভাষা কি, মোদের নিজস্ব ভাষা আছে এবং এটি লিখিত রূপ আছে। তাহলে আমরা জানি পৃথিবীতে যতগুলো ভাষা রয়েছে প্রত্যেকটিরই কি মৌখিক, লিখিত রূপ, লিখিত এবং প্রচলিত রূপ রয়েছে। তো মোদের ভাষা আছে যেটি লিখিত রূপ আছে, এবং ইউনেস্কো মোদের ভাষাটি কি করেছে, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। ঠিক আছে, তাহলে সঠিক উপায় যদি আমরা রক্ষণাবেক্ষণ না করি তাহলে এই ভাষা হারিয়ে যেতে পারে। ঠিক আছে, এখন আসো ম্রো সম্প্রদায়ের ভাষা সম্বন্ধে জানলাম। এখন আছে ধর্ম সম্বন্ধে। ম্রো জনগোষ্ঠী ধর্মের নাম হচ্ছে তোরা। ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম কি, তোরা। এছাড়া প্রামা নামে আরেকটি ধর্মমত আছে, মানে আরেকটি ধর্ম রয়েছে। তার মধ্যে আমরা দুটি ধর্ম সম্বন্ধে জানলাম। একটি হচ্ছে কি, এখানে ম্রোদের একটি নিজস্ব ধর্ম আছে, সেটি হচ্ছে তোরাই। ঠিক আছে, আরেকটি ভাষা ধর্ম রয়েছে প্রামা। এখন ম্রোরা সাধারণত বৌদ্ধ ধর্ম অবলম্বী। ম্রোরা কোন ধর্ম অবলম্বী, বৌদ্ধ ধর্ম অবলম্বী। তাদের কেউ কেউ খ্রিস্ট ধর্ম পালন করে থাকে। ঠিক আছে শিক্ষার্থীরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। ম্রো সম্প্রদায়ের সমাজ ব্যবস্থা সম্বন্ধে জানবো। সমাজ ব্যবস্থা কেমন, ম্রো পরিবারের প্রধান হলো পিতা। আমরা পূর্বের দুটি পাঠে আলোচনা করেছিলাম কি, যে দুটি ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে আলোচনা করেছিলাম, এদের সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক। এরা ছিল কি, এদের পরিবারের প্রধান ছিল মা, অর্থাৎ
মায়ের সূত্র ধরে তাদের বংশ দল গোত্র তৈরি হয়েছিল। আর এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটি হচ্ছে ম্র সম্প্রদায়। ম্র, তাহলে ম্রদের কিছু কি বৈশিষ্ট্য রয়েছে, ধর্ম রয়েছে, সমাজ ব্যবস্থা, বাড়ি, খাদ্যাভ্যাস, পোশাক, উৎসব রয়েছে। তো এই মুহূর্তে যে কি বলছি সেটা হচ্ছে ধর্ম। তো ধর্ম কি? ম্রদের নিজস্ব ধর্মের নাম হচ্ছে টোরায়। কামা নামে আরেকটি ধর্মমত রয়েছে, তবে বেশিরভাগ ম্ররা কি খ্রিস্ট ধর্মের অনুসরণ। হ্যাঁ, এখানে সাধারণত ম্ররা ধর্ম কোনটা পালন করে? বৌদ্ধ ধর্ম, কিন্তু কেউ কেউ আবার খ্রিস্ট ধর্ম অনুসরণ করে। সমাজ ব্যবস্থা, পরিবারে প্রধান হচ্ছে পিতা, তাদের রয়েছে গ্রাম ভিত্তিক সমাজ ব্যবস্থা। তাহলে ম্র সম্প্রদায়ের কি ধরনের সমাজ ব্যবস্থা? গ্রাম ভিত্তিক সমাজ ব্যবস্থা। এখন বাড়ি, ম্ররা তাদের বাড়িকে কি বলে? কিম বলে। ম্ররা তাদের বাড়িকে কিম বলে। সাধারণত এরা বাঁশের বেড়া ও ছনের চাল দিয়ে মাচার উপর কি বাড়ি তৈরি করে। ম্ররা কিভাবে বাড়ি তৈরি করে? বাঁশের বেড়া, ছনের চাল দিয়ে মাচার উপর এরা কি করে? মাচার উপর বাড়ি তৈরি করে। পরবর্তীতে আসো ম্রদের খাদ্য নিয়ে আলোচনা। খাদ্য কি? ম্রদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, শুটকি মাছ ও বিভিন্ন ধরনের মাংস। তাহলে ম্রদের প্রধান খাদ্য কি জানলাম? ভাত, শুটকি মাছ এবং বিভিন্ন ধরনের মাংস। নাপ্তি তাদের অন্যতম সুস্বাদু খাবারের নাম। প্রশ্ন আসতে পারে যে নাপ্তি বলতে কি বুঝো? সংক্ষিপ্ত প্রশ্ন, যে নাপ্তি বলতে কি বুঝো? তোমরা উত্তর লিখবে। নাপ্তি হচ্ছে গোত্র নৃগোষ্ঠী ম্রদের একটি সুস্বাদু খাবারের নাম। তারপরে আসো পোশাক নিয়ে। হ্যাঁ, ওয়াংলাই হলো ম্র মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম। এগুলো প্রত্যেকটা লাইনে লাইনে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক এখানে ম্র সম্প্রদায়। এদের অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় আছে যা আমাদের জানা খুবই দরকার। তোমাদের সমাপনী পরীক্ষা এই অধ্যায় 11 থেকে অনেক প্রশ্ন আসে, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী, গারো সম্প্রদায়, ম্র সম্প্রদায়, ত্রিপুরা ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। এর মধ্যে ম্র একটি অংশ আছে যা তোমরা ভালো করে বাসায় অধ্যয়ন করবে। যেমন এদের পোশাক সম্বন্ধে আলোচনা করছি। ওয়াংলাই হলো ম্র মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম। তাহলে ম্র মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি জানলাম? ওয়াংলাই। পুরুষরা কি পরে? পুরুষরা খাটো সাদা পোশাক পরে। পুরুষরা খাটো সাদা পোশাক পরে। তো শিক্ষার্থীরা তোমরা জানলে কি ওয়াংলাই কাদের পোশাকের নাম? ওয়াংলাই হচ্ছে ম্র মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম। আর পুরুষরা কি করে? খাটো সাদা পোশাক পরে। পরবর্তীতে আসো উৎসব। তো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রত্যেকেরই কি বিভিন্ন উৎসব রয়েছে যা তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে উদযাপন করে। এখন এই উৎসব হলো জন্ম, বিয়ে, মৃত্যু, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন আচার উৎসব পালন করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ম্র সম্প্রদায়ের বিভিন্ন কি জানলাম? ভাষা, ধর্ম, সমাজ ব্যবস্থা, বাড়ি, পোশাক, উৎসব জানলাম। তো আশা করি এই ম্র ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মোটামুটি ধারণা তোমাদের তৈরি হয়েছে। তোমরা বাসায় ভালো করে পাঠটি গ্রহণ করবে এবং বোঝার চেষ্টা করবে। এখন পার্ট 4 এর যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে আমি আলোচনা করছি। সেটি হচ্ছে ত্রিপুরাদের নিয়ে আলোচনা করব। ত্রিপুরা, তো শুনো ভালো করে। ত্রিপুরারা বাংলাদেশের পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠী হচ্ছে কি ত্রিপুরা। এরা বাংলাদেশ ছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যে বসবাস করে। তো ত্রিপুরারা কোথায় বাস করে? বাংলাদেশ ছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে, মানে ভারতের ত্রিপুরা রাজ্যে এই জনগোষ্ঠী বাস করে। তো ভাষা দেখো, ত্রিপুরাদের ভাষার নাম হচ্ছে ককবরক। ত্রিপুরাদের ভাষার নাম কি? ককবরক। তাহলে সমাজ ব্যবস্থা জানো, এদের সমাজ ব্যবস্থা, এরা কি দলবদ্ধ ভাবে বসবাস করে। আমরা জানলাম ত্রিপুরারা দলবদ্ধ ভাবে বসবাস করে। দলকে এরা কি বলে? দলকে এরা দফা বলে। তো ত্রিপুরারা দলকে দফা বলে। মোট 36টি দফা রয়েছে। ত্রিপুরাদের কয়টি দফা রয়েছে? উত্তর লিখবে। ত্রিপুরাদের মোট 36টি দফা রয়েছে। এদেরকে আমরা দুই ভাগে ভাগ করেছি। যেমন বাংলাদেশে রয়েছে কয়টি? 16টি দফা, মানে 16টি দল। আর বাকি 20টি দল রয়েছে কোথায়? ভারতে ত্রিপুরা রাজ্যে। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রশ্ন আসতে পারে
যে ত্রিপুরাতে 36টি দল রয়েছে, এদের মধ্যে কয়টি কোন অঞ্চলে বা কোন দেশে বাস করে? তাহলে 16টি বাস করে বাংলাদেশে, আর বাকি 20টি বাস করে কোথায়? ভারতের ত্রিপুরা রাজ্যে। ধর্ম, ত্রিপুরারা সনাতন ধর্মের অনুসারী। ত্রিপুরার কোন ধর্মের অনুসারী? সনাতন মানে প্রাচীন ধর্মের অনুসারী। বেশিরভাগ কি হিন্দু ধর্ম পালন করে, বেশিরভাগ ত্রিপুরারা হিন্দু ধর্ম পালন করে। বাড়ি, ত্রিপুরারা কি করে? ঘরগুলো সাধারণত উঁচুতে তৈরি করে, ঠিক আছে? ত্রিপুরারা কি করে? তাদের ঘরগুলো উঁচুতে তৈরি করে এবং ঘরে ওঠার জন্য তারা কি ব্যবহার করে? সিঁড়ি ব্যবহার করে। এরপরে আসলো পোশাক সম্বন্ধে। তাহলে ত্রিপুরাতে পোশাক হচ্ছে, মেয়েরা পোশাকের নিচের অংশকে কি বলে? মেয়েদের রিনার, ও উপরের অংশকে রিসা বলে। তাহলে মেয়েদের উপরের অংশ কি বলে? রিনার, উপরের অংশকে বলে রিসা, আর পোশাকের নিচের অংশকে বলে রিনার। নানা রকম অলংকার পরে থাকে। ত্রিপুরারা কি বিভিন্ন ধরনের অলংকার বা জিনিসপত্র পরে থাকে। এরপরে দেখো উৎসব। ত্রিপুরাতে উৎসব হচ্ছে কি? সমাজে বিভিন্ন সময় নানা উৎসব পালন করে। যারা নববর্ষের উৎসব হচ্ছে কি? বৈশু। ত্রিপুরাতে নববর্ষের উৎসব হচ্ছে বৈশু। এই সময় ত্রিপুরা নারীরা মাথায় ফুল দিয়ে সুন্দর করে সাজে। ত্রিপুরা নারীরা কিভাবে সাজে? মাথায় ফুল দিয়ে সুন্দর করে সাজে, গ্রামে গ্রামে ঘুরে বেড়ান এবং কি করে? আনন্দ ফুর্তি করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের অধ্যায় 11 পার্ট 3-4 আলোচনা করলাম। পর্ব 2 হিসেবে যা এখানে করেছি, তোমরা যেহেতু অনলাইন ক্লাসটি দেখেছ এবং বইটি তোমরা বাসায় ভালো করে পড়বে, তাহলে আশা করি তোমাদের এই অধ্যায় 11 যে সমস্যাগুলো ছিল বা আছে সেগুলো তোমাদের বুঝতে সহজ হবে। তো আজ এ পর্যন্ত। শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় মনোযোগ দিয়ে পাঠ গ্রহণ করো। ধন্যবাদ সবাইকে।